ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর কলেজের প্রথম দিন। আম্মু তুমি যাও, আমি ফিরে ফিরে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম সাহিদ হাসান শাহী। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে সাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানের একজন। বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙানোর, তিনি হলেন আমার কলেজার টুকরো আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখতেছি না। তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। ও, নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজের যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। হ্যালো, কোথায় আছিস? বাসা থেকে বের হয়েছি, তুই কোথায়? আমি রাস্তায় আছি। আচ্ছা, ওয়েট কর। তাড়াতাড়ি আসিস। এরপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। সিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে কেউ কারো সমস্যা হলে তাহলে আমরা তিনজনে মিলেই সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে, যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এজন্য সিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা হয়ে যায়। কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো, আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, কলেজ দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম। যাইয়ে সামনের একটি বেঞ্চে বসে পড়লাম। আসলে আমার প্রথম বেঞ্চ আর ভালোই লাগে না। একটু পর স্যার আসলেন। স্যার এসে সবার সাথে পরিচয় হয়ে আমাদেরও পরিচয় নিলেন। এভাবে প্রতিটি স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। এরপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায় তবুও বলতে পারবো না, তাই বলে আপনারা কোনো চান্স নিয়েন না। এসে লাভ হবে না, কারণ এখন আমি বিয়েই করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম। এরপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথেই ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, প্রথম দিন কেমন কাটলো? ভালো। তখন ভাইয়া বলল, যাওয়ার সময় অসুবিধে হয়নি তো? না ভাইয়া। আবার আব্বু বলল, তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে। না আব্বু, আমাকে এভাবে ভালো লাগে। আচ্ছা, যা ভালো বোঝো, যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। রুমে এসে একটু ফেসবুক লগ ইন করলাম। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে। রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় তাই গাড়ি নিয়ে যেতে বলে। কি করব বলেন, আমার এসব ভালোই লাগে না। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথেই কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তখন ধাক্কা খেয়ে গেলাম পড়ে। ওমা, আমার সাথে একটা মেয়েও পড়ে আছে, তার মানে এর সাথে ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাল্লাহ, ক্রাশ খেলাম। যাই হোক, মেয়েটিকে তুললাম। সরি, দেখতে পাইনি। ইটস ওকে। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে। আপনি? সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে। বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ, মনে করছিলাম কয়েকটা চড় দিবে, তা না করে কত সুন্দর করে কথা বললো। আমি আবারও ক্রাশ খেলাম। আমি একধারে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখন রাফি বলল, কি যে মামা, কি হয়েছে? ক্রাশ খাইছি মাম্মা। তখন সিফাত বলল, কস কি মামা? ওই রাফি, আমাকে একটা চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আ কি হলো রে? ওই শালা, তোকে আমি এত জোরে চিমটি দিতে বলেছি নাকি? তুই বলেছিস ধীরে দিতে। তোরা পারিস বটে। মামা ট্রিট দিবি কখন? পরে দেবো, আগে চল ক্লাসে। ক্লাস করার পরে তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি। এমন সময় মেয়েটি, মানে আমার ক্রাশ আসলো। এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলে কেমন জানি ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিবাত অন্য টেবিলে বসলো। আমার হাত কাঁপছে দেখে মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? "উম, কই না তো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? সাহিদ হাসান শাহী। আপনার?
সামিয়া জাহান। আহা কি নাম রে, যেমন চেহারা তেমন নাম, আবার ক্রাশ খেলাম। কিছু বলবে? কই না তো। তোমার নাম্বার দাও। হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওইরকম ছেলে মনে হয়? কি বললি? কই কিছু না, এই নিন নাম্বার। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলে তাকাবি না। ঠিক আছে আপু, আপু বলে ডাকবি না, বুঝলি? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবি। ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুইজন নাই। আমি বিল দিতে চাইলে বলল সামিয়া নাকি দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মামা তো দেরি হলো কেন? আমি ওদেরকে সবকিছুই বললাম। তখন সিফাত বলল, মামা সামিয়া আপি মনে হয় তোকে ভালোবাসে। তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতেই আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল। আমি আবারও ধরলাম না, আবার দিল, এবার ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? কথা বলার জন্য। আজব তো, আমি এই প্রশ্ন করলাম। ওসব বাদ দাও, ডিনার করছো? হ্যাঁ, আপনি করেছেন। হুম। এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারে, রুম কোনটি? তুমি নতুন নাকি? হ্যাঁ। আমরাও সেমিয়ার। তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কেউ পরিচিত নেই। ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা। তোর নাম কি? মিম। তোদের? আমি সাহেদ হাসান শাহী। আমি রাফি। ক্লাসে যাবি না? চল। ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিয়েছিলাম। তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ ইন করলাম। একটু পরে সামিয়া ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে আর আপু ডাকবি না। ঠিক আছে, কি করতেছেন? বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কিছু বললেন? কিছু না। ডিনার করছো? হ্যাঁ, আপনি করেছেন। হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে সামিয়া এসে আমার শার্টের গলা ধরে টেনে নিয়ে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে। তখন সামিয়া বলল, বল, তোর এত কেন মেয়ের সঙ্গে কথা? কই, আমার সাথে তো এত হেসে হেসে কথা বলিস না। আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে? সামিয়ার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। তুমি কি কিছুই বুঝো না? না বললে কিভাবে বুঝবো? দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কারণ কি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। কবে থেকে আমাকে ভালোবাসেন? মনে আছে একদিন তুমি আমাকে একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে? আমি কেন সেখানে গিয়েছিলাম? তোমার এই কাজ আমার খুবই ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছ থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। তার কয়েকদিন পরেই তোমাকে দেখি একটা ভিকুককে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছে। আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসে পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম যে এই কলেজে তুমি ভর্তি হয়েছো, তখন যে আমি কী পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি এসেছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সত্যি আই লাভ ইউ বলে জড়িয়ে ধরলাম। আমিও জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। এই পাগলি, কান্না করতেছেন কেন? কখনো ছেড়ে যাবে না তো? যাবো না, আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতেই পারবে না। দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি। হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পেছনে ফিরে দেখি রাফি আর সিফা দাঁড়িয়ে আছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছি। তখনই রাফি বলল,
হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে। কর মামা কর, সমস্যা নেই। ভাবি, আমাদের বন্ধুটাকে দেখে রাখেন। সেটা আর তোমাদের বলতে হবে না। আচ্ছা, কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি না? না, আজকে আর ক্লাস করব না, ঘুরতে যাব। ঠিক আছে, যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম চলেন পার্কে যাই। এখনো কি আপনি বলবে? তুমি করে বলবা না? ঠিক আছে চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়েকে নিয়ে সাথে আসিনি, নিজেকে কেমন যেন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। ওকে ওর বাসায় রেখে আমিও আমার বাসায় আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া আড্ডা দেওয়া, সামিয়াকে ঘোরাফেরা করা, এভাবে চলে গেল 1 বছর। সামিয়া আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আগামীকাল থেকে আমার ইয়ার সেন্স পরীক্ষা। আল্লাহর মতে এক এক করে সব পরীক্ষা ভালোভাবে দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। আর সামিয়া আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এজন্য আমাদের বাসায় সকলেই খুশি। তাদের কথা যাই হোক, লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজে কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল, কেননা কলেজের মাঠে রিবন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওড়না নিয়ে টানাটানি করতেছে। রিবন হলো এই কলেজের সবচাইতে বেশি বখাটে টাইপের ছেলে। এর আগে আমরা রিবনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি। যাই হোক, আমি সিবাতকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিবন বলতে লাগলো, দেখ শাহিদ, তুই আমাদের কাজে বাধা দিস না, প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস। রিবনের কথা শুনে রক্ত তকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিবনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাথারি মারতে শুরু করলাম। আমি রিবনকে মারতেছি আর ওইদিকে রাফি, সিবাত আরো কয়েকজন মিলে রিবনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিবনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর সিবাত এসে আমাকে রিবনের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল আর রিবনকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি আম্মুকে সব বলে দিলাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতেই পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধু 50,000 টাকা জরিমানা করেছে। আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবেই কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি। এমন সময় একটি মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। জুনিয়র। সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। নাম কি তোমার? রিপা। বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। সমস্যা নেই। আপু, আপনার নাম কি? মিমকে বলল। আমার নাম মিম। তারপর সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু বলল, শাহিদ, সামিয়া মামুনিকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরো 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতোই। একদিন রাতে রুমে বসে আছি। রাত প্রায় 8টা বাজে। বসে থেকে ফোন টিপতেছি। মনে হলো কে যেন রুমে ঢুকতেছে। দেখি রিপা। রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপা আসবে এই কথা সে আমাকে আগে বলেনি। তারপরেও এই সময়ে আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে? রিপা মুচকি এসে বলল, আমি না আসলে কে আসবে? মিস্টার শাহিদ হাসান শাহী। মানে? মানেটা না হয় একটু পরেই জানতে পারবে, আগে হিসাবটা মিটিয়ে নিই। কিসের হিসাবের কথা বলতেছো তুমি? মনে আছে তোমার? আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে। আমার ভাই এখনো বিছানায় পড়ে রয়েছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে করে হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলেছিলে ভাই বোন হয়ে থাকতে। আমিও তাতেই রাজি হয়ে গেছিলাম, শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এ কথা বলে রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিপার চিৎকার শুনে তার বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোলো।
রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা, তোমরা না আসলে সে আমার সাথে। বলেই কান্না শুরু করে দিল। রিপার বাবার পেছনে দেখি মা, বাবা, ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছে। বাবা কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস করো। এই মুখ দিয়ে আর আমাকে আব্বু বলে ডাকবি না। তখন রিপার আব্বু বলল, সি আমি যাচ্ছি, তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। রিপার বাবা আর আমার বাবা বন্ধু। রিপার বাবা আবার বলল, আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে, তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে এখনো বিছানা থেকে উঠতে পারতেছে না। আর তোর সেই ছেলে, সি। বন্ধু, আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আব্বু আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা। আজ থেকে আমাদের একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে যেয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে। তোর বাবা তোকে কি বললো শুনতে পাসনি? আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবে। ভাইয়াও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, তুই যদি বাসা থেকে বের না হস তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতেই যে কষ্ট পাইনি, এই একটা কথা যে তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট পেয়েছি। আমি তোমাদের কাছে এতই ঘৃণার পাত্র হয়েছি, যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরামুখ দেখতে হবে। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তবে আফসোস, তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে। এর থেকেও বড় আফসোস সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না। ভালো থেকো সবাই। বলেই আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আম্মুকে দেখে রেখো আর এই অধমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিবা খান, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন। যদি অভিনেত্রী হিসেবে যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা পেতে পারেন। ভালো থেকো, আর পারলে এই ধর্ষককে ক্ষমা করে দিও। বলেই একটা অট্টহাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে এসে ভাবতে থাকলাম, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। না, এসব ভাবতে হবে না, আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। চলে যাব এই স্বার্থপর শহর থেকে, স্বার্থপর মানুষদের কাছ থেকে, যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা আর থাকবে না অবিশ্বাসীদের অস্তিত্ব। হায় রে বাবা মা, যেখানে নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দূরে ঠেলে দিলে, তবে এখানে তাদের কোনো দোষ ছিল না। যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে ধর্ষকের উপাধি দিয়েই কিছু বা হবে না। হয়তোবা আমার বাবা মার চোখে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাতে রাফির বাসায় থাকবো, কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব। এই শহর ছেড়ে চলে যাব অজানা পথে। ভাবতেই চোখের কোণায় বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞাসা করলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, তোমার কি হয়েছে? কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছি। রাফি বাসায় আছে? হ্যাঁ বাবা, আসো, রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি রাফি শুয়ে ফোন টিপতেছে। আমাকে দেখেই জিজ্ঞাসা করলো, কিরে শাহিদ, তুই এত রাতে? আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাফি আমাকে কাঁদতে দেখি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শাহিদ? বল আমাকে তোর কি হয়েছে। আমি রাফিকে সব বললাম। রাফি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ দোস্ত, যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করে একদিন তারা তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আমি চুপ হয়ে আছি। আবার রাফি বলল, শাহিদ, রাতে কিছু খেয়েছিল কি? না রে দোস্ত, ভালো লাগতেছে না, খাবো না। রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল। আর আমি খাটে বসে বসে ভাবতেছি কি হয়ে গেল আমার জীবনে। শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যেই সবকিছু পাল্টে গেল। তখন রাফি রুমে এসে বলল, শাহিদ, প্লেটে খাবার আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নে ভাই। না রে, খাবো না। দেখ দোস্ত, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। তারপর রাফির জোরাজোরিতে কিছু খেলাম। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে বললাম। রাফি প্লেট রেখে এসে আমার পাশে রাফি বসে বলল, এখন কি করতে যাচ্ছিস তুই? এই শহর ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি। ঠিক আছে, ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দিবে? ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যাই হোক,
আজকের রাতটা কোনো মতে পার করলাম। সকালে উঠে নাস্তা করে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আন্টিকে চলে আসার কথা বলেনি, বললে হয়তো আসতেই দিত না। কলেজে এসে প্রিন্সিপালের কাছে থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময়ও প্রিন্সিপাল অনেক কথা শোনালো আমাকে, সেগুলো মুখ বুজে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে দেখি সামিয়া শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামিয়ার সামনে যে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি টলমল করতেছে। আমাকে কিছু বলতে না দিয়েই বলতে লাগলো, কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে ঠকালে? তোমার যখন এতই দেহের প্রয়োজন তাহলে আমাকে বলতে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতাম। সামিয়া আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমাকে আমার ঘৃণা হয়, শুধু ঘৃণা। তোমাকে ভালোবেসেছি, এটাই আমার বড় ভুল। তোমাকে আমার জাস্ট সহ্য হয় না। চলে যাও আমার সামনে থেকে। কথা বলে কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, সামিয়া বিশ্বাস। আমাকে আর বলতে না দিয়েই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি? বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোকে? একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিছু করিনি? আমি তাই বিশ্বাস করব? তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি, ঘৃণা। আর কখনো তোর ওই পাপী মুখ নিয়ে আমার সামনে আসবি না। সামিয়ার মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন যাবত ভালোবেসে এসেছি, যে আমার একটা কথা না শুনে একটা মিথ্যা অপবাদ দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় অপবাদ দিলে। তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে, কিন্তু আফসোস আমাকে আর পাবে না। আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। বলে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যাওয়া, যাতে করে আর কারো মায়ায় না পড়ি আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসে পড়লাম। একটু পরেই বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব বাড়তেই চলছে। আমার মনের ভিতর অশান্তি ততই বাড়িয়েছে। নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না, কিন্তু বাধ্য। এই ছিল সামিয়ার ভালোবাসা, এই ছিল আমার জন্য সামিয়ার মনে বিশ্বাস। তবে অবিশ্বাস করারই কথা, যেখানে নিজের পরিবার লোক, নিজের বাবা মা অবিশ্বাস করলো, আর এখানে তো 2 মিনিটের ভালোবাসার সম্পর্ক। ভাবতেছি ঢাকা যে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল যা কিছু ছিল সব বাসায় রেখে এসেছি। শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছিল। এটাই আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বাসের হেলপারের ডাকে ঘুম ভাঙলো। মামা ঢাকা পৌঁছে গেছি, নামেন। আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব হলো। সামনে তাকিয়ে দেখি একটা টং চায়ের দোকান। এই দোকানে যে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেয়ে নিলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে? নতুন নাকি মামা? হ্যাঁ। মামা ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করেন দেখি। আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে বলতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়াটা কি এত সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, এই শহরের মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক। ফোনে কথা বলতে বলতে রাস্তা বেশ মাঝখানে চলে গেছে। বিপরীত দিক থেকে যে একটা ট্রাক হর্ন দিতেছে, সজোরে আসতেছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে যাই, লোকটিকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিলাম। এরপর আর আমার কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার চোখ খুলতে দেখে পাশে বসে থাকা নার্স বলল, অবশেষে 13 দিন পরে তাহলে আপনার জ্ঞান ফিরল? কি 13 দিন পরে আমার জ্ঞান ফিরল? কি হয়েছিল আমার? আর এখানে এবার কে নিয়ে এসেছে? প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে। আমি আসতেছি। নার্সিং বাইরে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কে আমাকে এখানে নিয়ে আসলো। আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম। তিনি কি এখন বেঁচে আছে কি? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কে যেন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরেছে? কথাটা শুনে দরজার দিকে তাকালাম।
দরজার দিকে তাকিয়ে অবাক, কারণ লোকটা হলো সেই লোক যাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরেছে, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে নিয়ে কে এসেছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে, ঠিক তখনই তুমি ট্রাকটির সাথে ধাক্কা খাও, আর পড়ে যেয়ে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে অনেক ব্লাড বের হয়। সেখান থেকে দ্রুত তোমাকে হাসপাতালে এনে ভর্তি করায়। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরল। আমি চুপ করে শুনছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, সমস্যা নেই, 2 দিন পরে রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। বাসায় যেয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করতে হবে। এটা বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি? শাহেদ হাসান। বাবা তোমার বাসা কোথায়, আর তোমার বাবা মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ, এরপর সবকিছুই বললাম। মন খারাপ করো না বাবা, আমি আছি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম বদ্ধরুমে। আজকে আমার রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটাই উঠে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম। তবে এই বাসাটা আমাদের বাসা, সরি সেটা তো আর আমার বাসা নেই। আমজাদ চৌধুরী আমার বাবা, আমার বাসা থেকে বড়। যাই হোক, বাসার ভেতর ঢুকে আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল থাকার জন্য। রুমটা বেশ গোছানো। রুমটা দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, পছন্দ হয়েছে কি তোমার? হ্যাঁ। আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ বাবা। আঙ্কেল এই রুমে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন আমার ছেলে হয়ে থাকো। কোথায় গেছে আপনার ছেলে? এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মানে? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে ছিল আমার সুখের সংসার। তোমার বয়স এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল, একটাই সন্তান আমাদের। আমি ব্যবসার কাজে বাইরে যাই, সেখান থেকে ফিরে আসতেই ছেলে আমার কাছে বায়না ধরলো আমাকে নিয়ে সিলেট ভ্রমণে যাবে। আমিও আর না করতে পারলাম না। ছেলের খুশিতে আমরাও খুশি। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজেই ড্রাইভ করবে, সেদিন ড্রাইভারকে রেখে আসলাম। আল্লাহর রহমতে ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম। কে জানতো যে এই ঘোরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা। সেখানে সব কিছু ভালোভাবেই দেখলাম, সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝপথে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায়, যার ফলে আমাদের গাড়ি ধুমড়ে মুচড়ে যায়। তারপরে আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে। আমার অফিসের ম্যানেজারটা খুব ভালো মানুষ। আমি তাকে আমার স্ত্রী ছেলের কথা জিজ্ঞেস করলে চুপ করে থাকে। এতে আমি বুঝতে পেরেছি ওরা আর পৃথিবীতে নেই। তারপর আমি একাই থাকি। এই বয়সে আমার জীবনে আর কাউকে জড়াইনি। কথাগুলো বলেই আঙ্কেল চোখের পানি মুছলেন। বাবা তোর কাছে আমার একটা আবদার আছে, পূরণ করবে? বলেন। বাবা তুই আমার ছেলে হয়ে থাক, তোকে কোনোদিন কষ্ট দিব না। তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি। আমি জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বাবা। তুমি এখন থেকে আমার উপর ছেলের অধিকার খাটাবে। আঙ্কেল মানে আব্বু জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা আর কেঁদো না। এই দেখো তোমার ছেলে ফিরে এসেছে। অনেকক্ষণ ধরে কাদার পরে বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার নেওয়ার জন্য নিচে গেল। আমিও ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া করাইয়ে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যাইতে বলল। রুমে এসে ভাবতে লাগলাম, হায় রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল, আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল। মা বাবার কথা মনে পড়ছে খুব। কেমন আছে তারা ভাবতেই চোখের কোণায় পানি আসলো। ঘুমিয়ে গেলাম। ফজরের আব্বুর ডাকে ঘুম ভেঙে উঠলো। অজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম।
নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বলল একটু বাইরে যাবে। আমি রুমে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে, আর এই ব্যাগে ফোন আছে, এটা ব্যবহার করিস। এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? তোর দরকার না থাকলে আমার দরকার। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি একটা ফোন। যাই হোক, 15 দিন এভাবেই কেটে গেল। আব্বুর সেবা যত্নে আমি এখন অনেক সুস্থ। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। কি আমার কি কম আছে? তা নয় আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে অফিস জয়েন করো। আমি তো বেশি লেখাপড়া করিনি। সমস্যা নেই। আচ্ছা, কবে থেকে জয়েন করবি? কাল থেকেই। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু গাড়িতে যেতে বলেছিল, বাট আমি যাইনি। আর আব্বু আমাকে অফিসটা দেখিয়ে দিয়েছিল, এজন্য যেতে কোনো সমস্যাই হয়নি। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসের ভিতরে ঢুকতেই ম্যানেজার এসে আমাকে আমার ক্যাবিনে নিয়ে গেলেন। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার স্যার আমার ক্যাবিনে এসে কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তাই তেমন কাজ নেই। এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল, টুকিটাকি কাজ করছিলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বু কেবিনের সামনে যেয়ে বললাম, আসতে পারি স্যার? আমাকে আর কখনো স্যার বলবি না, আর তোর আসতে কোনো অনুমতি লাগবে না। আচ্ছা, কি জন্য ডেকেছ? আয় বস, এখানে লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করে। এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোণায় পানি। আমি আর কিছুই বললাম না, কারণ এই পানি কষ্টের পানি নয়, এই পানি হলো হারানো সুখকে খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার ক্যাবিনে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতেই পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, বাসায় কখন যাবি? এই তো এখনই যাব। চল গাড়িতে করে যাই। না আব্বু, তুমি যাও, আমি রিক্সায় চড়ে যাব। রিক্সা চড়ে যাবি মানে? আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় করে যাচ্ছি, তুমি চলো। ঠিক আছে, আই। আমিও রিক্সায় করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে নাস্তা করবি। আচ্ছা। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে রুমে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে যেয়ে কাজ করে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মাঝে ভাইয়ার সাথে অফিসে যেতাম, ইচ্ছে করেই এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। এদের নাম হলো আখি, ববি, নাহিদ, রাকিব আর রিমন। প্রতিদিনের ন্যায় আজকেও নাস্তা করে রিক্সা চড়ে অফিসে গেলাম। তবে আরেকটি কথা, এখনো অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয় করিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি হইনি। আমি সাধারণভাবে আছি। রাতে ডিনার করার সময় আব্বু বলল, বাবা তুই লেখাপড়াটা একেবারে শেষ করে না হয় আমার ব্যবসার দায়িত্বটা ঘাড়ে নে। আমি আর কত? আব্বু আমি কয়েকদিন অফিসে কাজ করব, তারপরে আবার লেখাপড়া শুরু করব। আচ্ছা তুই যা ভালো মনে করিস। যাই হোক, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে পূর্বের ন্যায় গেলাম অফিসে, যাইয়ে কাজ করতেছি। এমন সময় পিয়ন এসে বলল, আব্বু আমাকে ডাকতেছে। আমিও চলে গেলাম আব্বুর কেবিনে। আব্বুর কেবিনে দরজা নক করে বললাম, আসতে পারি? হ্যাঁ আই। আর তোকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোর অনুমতি লাগবে না? কথাটা কি তোর কানে যায় না? আমি যে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমার সোনা আব্বু, রাগ করে না, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। কি জন্য ডেকেছো বলো? আব্বু আমাকে একটা লেটার দিয়ে বলল, এটা ভালোভাবে পড়। আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা বোঝাতে পারবো না। লেটারটা ছিল আমার প্রমোশনের। আমার পোস্টটা হলো ম্যানেজারের নিচের পোস্ট। আমি আব্বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ আব্বু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোর কাজের দক্ষতায় হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি হয়েছে কি? হ্যাঁ আব্বু, খুশি হয়েছি।
খুব ভালো। আব্বু তুমি থাকো, আমি আমার ক্যাবিনে গেলাম। ক্যাবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে আমার সব বন্ধুকে আমার প্রমোশনের কথা জানালাম, তারাও খুশি হয়েছে। তখন আখি বলল, দোস্ত, অনেকদিন থেকে পেট পুরে খাওয়া হয়নি, আর যদি তুই কিছু খাওয়াতিস। শাকচুন্নি আপনার তো খালি খাওয়া। এই নাহিদ, বিয়ের পর তুই এই রাক্ষসীকে খাওয়াবি কি? সেটাই তো চিন্তার ভাই। এখন থেকে যে খাবার খায় বিয়ের পর না জেনে আমাকে ফকির বানিয়ে দেয়। নাহিদের কথা শুনে আখি বাদে আমরা সবাই হেসে দিলাম। আর আখির আগে ফুসতে ফুসতে বলল, কি বললি? আমি বেশি খাই? যা, তোর সাথে কথাই নাই। এই কথা বলেই আখি জোরে জোরে রাস্তার দিকে হাঁটা শুরু করে দিল। আর নাহিদ বেচারার আখির রাগ ভাঙাতে ওর পিছনে পিছনে দৌড় দিল। আমরা আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পর ওরা দুজনে আসলো। আমি বললাম, দোস্ত তাহলে তোরা সবাই সন্ধ্যায় 5 তারকা রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দেব। সবাই খুশি মনে বললো ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। আব্বু এখনো আসেনি, অফিসে একটা মিটিং করতেছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। আজকে একটু ছাদে গেলাম পরন্ত সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বু এসেছে। আব্বুর সাথে বসে থেকে টিভিতে করোনা ভাইরাসের খবর শুনছিলাম। হঠাৎ মনে হলো আজকে ট্রিট দেওয়ার কথা। আব্বুকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, আসতে রাত হতে পারে। কেন? আসলে আব্বু, আমার প্রমোশনের জন্য বন্ধুরা ট্রিট চাইছে, তাই রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। দরজার কাছে আসতে আব্বু আবার ডাক দিল। আর আব্বু বলল, বাবা এদিকে একটু আয়। আমি কাছে যেয়ে বললাম, কি হয়েছে? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলল এটা কাছে রাখতে। আমিও আর না করলাম না, কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বেই না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। যে দেখি সবাই এসেছে, শুধু রিমন আসেনি। আমরা ভেতরে ঢুকে একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগেই বুক করে নিয়েছি। রিমনকে ফোন দিলাম, হ্যালো, এই কোথায় তুই? ঠিক আছে আয় বলেই ফোন কেটে দিলাম। একটু পরে রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু বসে অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি ঘুমাওনি? তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম বসে না থেকে কাজ করি। ডিনার করেছো? হ্যাঁ, এই মাত্র করলাম। ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। হ্যাঁ, তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন করে ফেসবুকের একটি আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসীদের অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম। ভাবতে লাগলাম মা বাবার কথা। কেমন আছেন তারা? হয়তোবা ভালোই আছে, আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া। কিন্তু আমি ভালো নেই তাদের ছাড়া। এই বেঈমান মন বারবার তাদের কথাই ভাবে। তাদের কথা ভাবলে এমন কোনো দিন নেই যেদিন চোখের পানি দিয়ে বালিশ ভিজে না। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো ঘৃণা করতো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে অফিসে গেলাম। এভাবেই কেটে গেল আরো 1 বছর। এই 1 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিয়েছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছি, তখন আব্বু বলল, বাবা এবার লেখাপড়াটা শুরু কর। হ্যাঁ বাবা, এখন ভর্তি হব। ঠিক আছে, বাসা থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে, ওই কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি আজকে। কবে ভর্তি হবি? কালকে, ব্যবস্থা হলে কালকেই। পরের দিন আব্বু যে সাথে কলেজে ভর্তি হলাম। সেখানে আব্বু আমার ছেলে হিসেবে পরিচয় দিল। আমিও আর কিছুই বললাম না। যাই হোক, প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসায় চলে আসলাম। এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়ার জীবন, মানে ছাত্র জীবন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার। কলেজে ভর্তি হওয়ার ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম। এবার আমি 3য় বর্ষে। কলেজে আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছে। আজকে রেজাল্ট দিয়েছে, বেশ ভালোই রেজাল্ট করেছি। ভালো ছাত্র হওয়া এবার আল্লাহর মতো ফার্স্ট হয়েছি। আব্বুকে বললে আব্বুও খুব খুশি হবে। আব্বু আমার মাঝে আগের ছেলেকে খুঁজে পায়, কারণ আব্বুর আগের ছেলেও লেখাপড়ায় ভালো ছিল। আব্বু আমাকে একটা বাইক উপহার দিয়েছে। একদিন ক্যাম্পাসে বসে দেখি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় আব্বু ফোন দিয়ে বলল তাড়াতাড়ি অফিসে যাইতে। এই কথা বলে ফোন কেটে দিল। আমার মনে অজানা ভয় ঢুকে গেল। বন্ধুদের বলে বাইক নিয়ে দ্রুত অফিসে চলে গেলাম। অফিসে যেয়ে দেখি অফিসটা ফাঁকা। আমার মনে ভয় বেড়ে গেল। আমাকে দেখে পিয়ন এসে বলল আব্বু নাকি আমাকে হল রুমে যেতে বলেছে। আমি আর দেরি না করে হল রুমের দিকে দ্রুত হাঁটতে লাগলাম। হল রুমে যেয়ে দেখি সব স্টাফ বসে আছে, আর আব্বু স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে বসে আছে। আমাকে এই রুমে ঢুকতে দেখে আব্বু দাঁড়িয়ে যায়।
মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদের জন্য হলরুমে ডেকেছি তা হলো আপনারা জানেন আমার ফ্যামিলি সম্পর্কে। আজ থেকে 6 বছর আগে আমি আমার পরিবার হারিয়েছি একটা ছেলে, কিন্তু আল্লাহর রহমতে আমি আবার আরেকটা ছেলে পেয়েছি, যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করছিল। যদিও এখানে আল্লাহ তাআলা বাঁচিয়েছে। আমার ছেলে এই অফিসেই কাজ করে। যেদিন আমার ছেলে এই অফিস জয়েন করে সেদিন আমি তাকে বলেছিলাম, বাবা, আমার এত সম্পত্তি থাকার পরও তোমাকে জব করতে হবে কেন? সেদিন আমার ছেলে বলেছিল, আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাকে সবার সাথে পরিচয় করে দিতে চেয়েছিলাম আমার ছেলে হিসেবে, কিন্তু সে বলেছিল, আব্বু, আমি যেন আছি তেমনই ভালো, তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো বড় মানসিকতা। আমি যদি তাকে বলি, বাবা, আমাদের গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে অফিসে যাবে, সে বলে কি জানেন, বাবা, আমি এমনি ভালো আছি। আপনারা কি জানেন, কি চেনেন আমার ছেলেকে? সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আবার বলতে লাগলো, আজকে আপনাদেরকে আমি এজন্য ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমার ছেলে আর কেউ নয়, আমার ছেলে হলো আপনাদের পরিচিত সাইদ হাসান সাহি। আমার নাম শুনে সবাই অবাক হয়ে গেল। আমি তখন কলিগ মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম। বন্ধুরাও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর অবাক হওয়ারই কথা, কারণ এই 1 বছরে কাউকে বুঝতে দেয়নি যে আমি মালিকের ছেলে। যাই হোক, কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে ডাকলো, আমিও গেলাম। আমি যাওয়ার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আর এই অফিসের এমডি চেয়ারে বসতে বললো। আমি চেয়ারে বসতেই আব্বু আবার বলতে শুরু করলো, এই কোম্পানি এবং সব কোম্পানির মালিক এখন আমার ছেলে। এখন আমি বেশ অসুস্থ, আবার হায়াতের কথা বলাও যায় না। এছাড়াও যদি কোনো কারণে আমি অফিসে আসতে না পারি, তাহলে আমার ছেলে সাইদ হাসান সাই এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আপনারা আমার অনুপস্থিতিতে কাজে কোনো গাফলতি করবেন না। আব্বু আরো কিছুক্ষণ লেকচার দেওয়ার পর সবাইকে ছুটি দিল। হলরুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতেই ববি বলল, স্যার, আপনি এখানে কোনো দরকার কি? শোন, তোরা আমার বন্ধু ছিলি আর এখনো থাকবি, তো কোনো স্যার করবি না। তা না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এই কথা জানাসনি কেন? আমি যদি তোদের বলতাম তাহলে তোরা আমার সাথে তো এত ফ্রিলি থাকতি না। সত্যি রে, তুই মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফেললাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু, এসব বলার কি প্রয়োজন ছিল? দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয় বলা যায় না। আর কখনো এসব বলবে না। তোমার কিছু বলে আমি কি করে থাকবো? আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না, এবার খুশি? আর তুমি এখন থেকে রেস্ট নাও, আর অফিসে একটা এমডি পোস্টের সার্কুলার ছাড়ো। ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আব্বু থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বু এখনো আসেনি। আব্বুকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আছো? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তো অফিসে আছি। কেন? বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবেই চলে গেল প্রায় 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করেছিলাম, এমন সময় আব্বুর পিয়ে আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল। আমার বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি আব্বুর পিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আব্বুর কি হয়েছে? স্যার অফিসে বসে কাজ করতে করতে স্ট্রোক করে, দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর আপনাকে হাসপাতালে আসতে বলি। আমি আব্বুর পিয়ের সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম। আব্বুর রুমে যেয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে আর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকলো। আমিও আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছি। আব্বু তার মুখের মাস্কটি খুলে দিয়ে বলল। খুলে দেওয়ার পরে আব্বু আমার কপালে চুমু খেয়ে বলল, এই পাগল ছেলে, কান্না করছিস কেন? একদম কাঁদবি না। আর উকিল সাহেব, আপনি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিন। আচ্ছা স্যার। এরপরে আব্বু তার সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বুর শ্বাস নিতেই কষ্ট হয়ে যাচ্ছে। আমি ডাক্তারকে ডাকতে ডাক্তার এসে আব্বুকে নিয়ে আইসিইউতে নিয়ে গেল। আমি আইসিইউ রুমের পাশে বসে থেকে অঝোরভাবে কান্না করতেছি। এতক্ষণে অফিসের সব স্টাফ হাসপাতালে চলে এসেছে। আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখি বিষণ্ণতার চাপ। আমি দৌড়ে যেয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার আব্বু কেমন আছে?
ডাক্তার চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। কি হলো ডাক্তার, বলুন, আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? সরি, আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আব্বু, এরপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আর আমার অফিসের আর কলেজের বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ ঘোলা দেখে নাহিদ বলল, দোষ, এটা কপালে ছিল। আমি আব্বুর কাছে যাবো, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। দোষ, শান্ত হ। না, আমি আব্বুকে দেখবো। শেষে ওরা আমার জোরাজোরিতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, আব্বুর কাছে যেয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে যেয়ে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করতে লাগলাম। আব্বু, তুমি আমাকে একা করে কেন চলে গেলে? কে আমাকে আদর করে তুলে খাওয়াবে? কে আমাকে আদর করে বাবা বলে ডাকবে? কে আমাকে শাসন করবে? কেন আমাকে এইভাবে রেখে চলে গেলে? রিমন আর রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। রিমন বলল, দেখ ভাই, এটা ভাগ্য ছিল, এটা মেনে নিতে হবে। আর সময় নষ্ট না করে স্যারের দাফন কাজ শেষ করি। চল। এরপরে আব্বুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজার নামাজটা পড়িয়েছি। আব্বুর দাফন কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে রিমন, নাহিদ আর রাকিব আসলো আমার বাসায় আমার সাথে থাকার জন্য। বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। যেখানে যাই সেখানেই আব্বুকে খুঁজে পাই। যাই হোক, রুমে যেয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাওয়ার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতো পার করলাম। ফজরের আজান শুনে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কবর যেয়ে জিয়ারত করে আসলাম। প্রিয়জনের হারানো দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন। এখন আমি কিছুটা স্বাভাবিক, আর অফিসের জন্য একটা এমডি রেখেছি। এইভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিয়েছি। আজকে সকালে অফিসে গেলাম। অফিসে যেয়ে সবার সাথে দেখা করে এমডির ক্যাবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝে আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজে গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম। গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আব্বুর কবরে যেয়ে আব্বুর জন্য দোয়া করে বাসায় আসলাম। হালকা লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া মানে একটা খালা আছে। কয়েকদিন আগে এক কাজের সন্ধ্যায় রেল স্টেশনে গিয়েছিলাম। সেখানে দেখি একজন বৃদ্ধ মহিলা মাথা হেলে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? বাবা, আমি এই শহরে আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বউয়ের কথা শুনে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! বউয়ের কথা শুনে নিজের গর্ভধারণীকে বাসা থেকে বিতাড়িত করলো। হায় রে মানুষ, ধিক্কার জানায় সেসব সন্তানকে। হ্যাঁ, মা বৃদ্ধ হয়েছে, উল্টাপাল্টা কথা বলতে বা শেভ করতেই পারে, তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দেওয়া? তখন আমি বললাম, কোথায় থাকবেন এখন? রাস্তায় পাশ থেকেই রাত কাটাবো। আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমার বাবা মা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে। আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ মাঝে মাঝে আমার মাথার সমস্যার জন্য মাথার চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের ক্যাবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, বয়স আনুমানিক 17 থেকে 18 বছরের হবে, চেয়ারে বসে থেকে কান্না করতেছে। আমি মেয়েটিকে বললাম, কি হয়েছে আপু? মেয়েটি বলল, আমার আম্মুর ব্রেন টিউমার ছিল, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করতে হবে, আর এর জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করবে না, আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে। তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করার টাকা দিবেন? আপু, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। চলুন। মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম। যে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি মেয়েটিকে রেখে চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে থেকে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণে রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স নেই। একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যু প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে থেকে চা নাস্তা করতেছে। আজ যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো,
তাহলে হয়তোবা ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? বাধাটা হলো অর্থ সম্পদের। এই মহিলাটা যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আর এই বাধা থাকতো না। একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায়? আমাকে দেখে যে ডাক্তার আমাকে চেক আপ করায়, তিনি আমার কাছে এসে বলল, স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা আমার না, সমস্যা হলো আপনাদের। কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? 132 কেবিনে যে ব্রেন টিউমারের রোগী আছে, আপনারা তাকে একাই রেখে এসে এখানে বসে চা নাস্তা করতেছেন। আসলে স্যার আমরা ওনাকে 2 লক্ষ টাকা আনতে বলেছিলাম, কিন্তু আনে নাই। এজন্য আমরা ওই রোগীকে ওই ওটিতে নেইনি। এই আপনাদের মানসিকতা। একজন রোগী মৃত্যু সজ্জায় আছে আর আপনারা আসছি। সরি স্যার। দ্রুত এই রোগীর অপারেশনের ব্যবস্থা করুন। ওকে স্যার। এরপরে কয়েকজন ডাক্তার মিলে ওই মহিলাকে ওটিতে নিয়ে গেল আর আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছি। আমি মেয়েটিকে বললাম, আপু তোমার নাম কি? আমার নাম নেহা। খুব সুন্দর নাম আপু তোমার। কান্না করো না, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আমার আম্মু ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। কে বললো কেউ নেই? আমি তো আছি। নিহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, এই হাসপাতালটা হলো একটা বেসরকারি হাসপাতাল আর এই হাসপাতালের মালিক এবং প্রতিষ্ঠাতা হলো আমার আব্বু। আর এখান থেকে যা কিছু আয় হয় তা এতিমখানায় দান করি, তবে এটার মালিক বর্তমানে আমি। যাই হোক, নেহাকে নিয়ে আমি ওটির দরজার পাশে সোফায় বসে আছি। একটু পরে ডাক্তার বের হয়ে এসে বলল, স্যার আপনাকে আর এই মেয়েকে পেশেন্ট ভিতরে ডাকতেছি। আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম। মহিলাটি আমাকে ডাকলো, আমিও কাছে গেলাম। মহিলাটি আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি জানি আমার আর হায়াত বেশি নেই। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই মেয়েকে দেখে রেখো। আমি ছাড়া এ দুনিয়ায় ওর আর কেউ নেই। আর আমি যদি না থাকি তাহলে নেহামা, তুই একদম কান্না করবি না। আন্টি, আল্লাহর রহমতে আপনার কিচ্ছু হবে না। আর আমি নেহাকে নিজের বোন হিসেবে কাছে রাখবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। বা বা হঠাৎ দেখি আন্টির চোখের পাতাগুলো নামিয়ে নিল। ডাক্তার দ্রুত আন্টির পালস চেক করে বলল, সরি স্যার, উনি মৃত্যুবরণ করেছেন। আর ওনার ব্রেন টিউমারের লাস্ট স্টেজে 4 জন আমরা বাঁচাতে পারিনি। নেহা ওর মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি পেছন থেকে নেহার কাঁধে হাত রেখে বললাম, বোন, ভাগ্যে যা আছে তাই হবে। আর কে বললো এই পৃথিবীতে আর কেউ নেই? আমি তো আছি। আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই। নেহা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমার সাথে এমন কেন হলো বলতে পারবে? জন্মের 1 মাস আগে বাবাকে হারিয়েছি। কোনোদিন বাবার আদর পাইনি। বাবার কোলে চড়ে কোনোদিন ঘুরে বেড়াইনি। ছোট্টবেলায় স্কুলে সবার বাবা তার ছেলে মেয়ে দিয়ে আসতো, নিয়ে আসতো, আর আমি আমার বাবার জন্য পথে স্কুলের গেটে বসে থাকতাম। এই বুঝি আমার বাবা এসে আমাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলবে, মামুনি তুমি কান্না করো না, এই দেখো তোমার বাবা এসে গেছে। কিন্তু কোনো দিন সেই আশা আমার পূরণ হলো না। আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। কে আমার মাথায় তেল দিয়ে বলবে, নেহা তোর চুলগুলো খুব সুন্দর? কে আমাকে তুলে খাওয়াবে? কেন এমন হলো ভাইয়া, কেন? আমি কি বলে তাকে সান্ত্বনা দেবো সেই ভাষায় হারিয়ে ফেলেছি। চারপাশে তাকিয়ে দেখি ডাক্তার সহ নার্সদের চোখেও পানি টলমল করতেছে। আমি নিজেকে সামলে নিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখো বোন, যা হওয়া তা তো হয়ে গেছে, আর কান্না করলেও তা ফিরে আসবে না। আন্টি তো তোকে নিষেধ করলো কান্না করতে, তারপরে যদি কান্না করিস তাহলে তো আন্টির কথা রাখতে পারলি না। প্লিজ বোন, আর কান্না করিস না। সরি ভাইয়া, আর কান্না করব না। এই তো সুন্দর বোন আমার। তারপরে নেহাকে ওর আম্মুর মুখ শেষবারের মতো দেখালাম। নেহা শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। নেহাকে আমার বাসায় রেখে খালাকে বুয়াকে পরিচয় করিয়ে দিলাম। এরপরে আমার বন্ধুরা মিলে আন্টির দাফনের কাজ সেরে ফেললাম। দাফনের কাজ শেষ করতে রাত 8টা বেজে গেল।
বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নেহা খালার রুমে মন মরা হয়ে বসে আছে। আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি বললাম, আপু তুই ডিনার করবি না? না ভাইয়া, ভালো লাগছে না। তা বললো তো হবে না আপু, চল তোকে খাইয়ে দিই। তারপরে নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে এনে চেয়ারে বসালাম। আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম, যাতে রাতে একটু ঘুমাতে পারে। নেহাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। এরপরে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা কম্বল টেনে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে এসে ভাবতে লাগলাম, আমার জীবন কাহিনীটা কি থেকে কি হয়ে গেল। নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল, আর আজকে নতুন একটা পরিবার পেলাম। কি দোষ করেছিলাম আমি তাদের কাছে? না, আমাকে ভেঙে পড়লে হবে না। না, আমাকে ভেঙে পড়লে হবে না। নেহার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ছাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম। দেখি নেহা ঘুমিয়ে আছে। রুমটা একটু গরম লাগতেছে। এসিটা চালু করে দিলাম। আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। ফজর উঠে নামাজ পড়ে আন্টির কবরে যেয়ে দোয়া করে আসলাম। বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম। ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম। নেহা নিচে আসতেই আন্টি, নেহা আর আমি একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে নেহাকে বললাম, আপু তোর বাসায় চল, প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহার বাসায় পৌঁছে শুধু বইগুলো আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞাসা করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি যেই কলেজে পড়ি তোকে সেই কলেজে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে আবার কি বলবো? এটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগেই মারা গেছে। আর আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে। নাম হলো সাহেদ হাসান। তুই আমার কি তুই বলবি। আর শোন, বিকেলে তোকে নিয়ে শপিং মলে যাব। আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে শুয়ে থাকতে ঘুমিয়ে গেলাম। দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এই ভাইয়া উঠ। আপু তুই যা, আমি আসতেছি। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিয়ে আমার হাতে তুলে ডিনার করালাম। বিকেলে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম। নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খালার জন্য কিছু কাপড় নিলাম। নিয়ে বাসায় আসলাম। নেহাকে নিয়ে ঘোরাফেরা করেই কয়েকদিন কেটে গেল, যাতে ওর মনটা ফ্রেশ হয়। এভাবে চলে গেল 1 মাস। নেহা এখন মোটামুটি সুস্থ। আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে। খালা এখন তার ছেলের কাছে আছে। আজকে নেহাকে কলেজে ভর্তি করিয়ে দিলাম। নেহা কিছু বন্ধু বানিয়ে নিল। তারপর ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। বাসায় আসলাম। পরের দিন 2 ভাই বোনে একসাথে কলেজে গেলাম। নেহা আমার বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আমার আপু বেশ ভালো স্টুডেন্ট। আপুকে রাতে পড়ানো, খাইয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, আর এদিকে আমার অফিস দেখাশোনা করা, এসব করতে আরো 1 বছর কেটে গেল। নেহা আবার ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমার আপু ভালো ছাত্রী হওয়ায় এবার ফার্স্ট হয়েছে। পরীক্ষার পর কলেজ ছুটি দিল। ছুটিটা ভালোই কাটলো। 2 ভাই বোনের ঘোরাফেরা করে। কাল থেকে কলেজ শুরু। রাতে 2 ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এখন বয়সে কাজ করে দিয়ে যায়। আপু করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দেইনি। নিত্যদিনের ন্যায় সকালে উঠে নাস্তা করে ভাই বোন কলেজে গেলাম। বন্ধুদের কাছে যাইতেই ইকবাল আমার বন্ধু, আরো 2 জন আছে, ওরা হলো সাকিব আর রিয়াদ, আর বলল, শাহিদ দোস্ত কলেজে নাকি একটা ইংলিশ জয়েন করব। তখন রিয়াদ বলল, শালা তোর তো শুধু মেয়েদের কথা। কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে, এইসব। ছেলেটা কেবল আসলো, কেমন আছে তা জিজ্ঞেস না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম, আর ইকবাল শুধু রাগে ফুসতেছে। দোস্ত এসব বাদ দে। ইকবাল, নতুন ম্যাডাম ম্যারিড নাকি না আনম্যারিড রে? আমি কেমন করে বলবো? সরি রে দোস্ত, রাগ করিস না প্লিজ। তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবে কে? মানে? শালা মানে বুঝিস না? আজকে তোর খাওয়ানোর তারিখ। ভাই আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না। পারবি না বললেই তো আমরা শুনবো না। তুই এর আগেও আমার থেকে জোর করে খাইয়েছিলি। ভাই তোরা বোঝার চেষ্টা কর। কোনো বোঝাবুঝি নেই। খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে উল্টাপাল্টা কিছু বলতে হবে? না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি। শালা তোরা বন্ধু নাকি শত্রু? এই তো গুড বয়। এরপরে আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পর 3 জন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাওয়াবে না। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নেহা আর ওর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে।
আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? ভাইয়া ফুচকা খেতে মন চাইলো তাই আসলাম। আচ্ছা তোরা যে টেবিলে বসে পড়, আমি অর্ডার করতেছি। আচ্ছা না ভাইয়া তুই যা, আমরা খাচ্ছি। ঠিক আছে, আর এটা নিয়ে রাখ। নেহার কাছে কিছু টাকা দিয়ে আসলাম, 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতেই পিয়ন এসে বললেন, এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হলরুমে যেতে বলছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হলরুমে গেলাম, যে দেখি প্রিন্সিপাল স্যার এখনো আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন, এজন্য স্যার আমাদের হলরুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন, আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন,